এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই বুড়ো না জানি কোথায় গিয়েছে, একবার শুধু দেখা পাই তারপর মজা দেখাবো। কিছুদূর যেতেই অনন্যা নিজের দাদুর সাক্ষাৎ পেল। উনি এক আদিবাসী মানুষের সাথে কুস্তি খেলছেন। গায়ের শক্তি না থাকলেও বেশ উৎসাহের সাথে কুস্তি খেলছেন উনি। অবশ্য ক্ষণে ক্ষণে উল্টে পড়তে হচ্ছে ওনাকে, তবে ব্যাপার না। অনন্যার ভ্রু কুচকে গেল। এই বুড়োকে নিয়ে আর পারা যাচ্ছে না। কখন মাথায় কোন পোকা কিলবিল করতে থাকে সেটা কেউ বলতে পারে না। ও একটু এগিয়ে দিয়ে গিয়ে বলল, এই বুড়ো, কুস্তি করার মতো শক্তি তোমার আছে? আলমগীর প্রামাণিক এক ঝলক নাতনির দিকে তাকে মুখ সরিয়ে নিয়ে বললেন, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি যে কতটা সমর্থবান পুরুষ সেটা আজ বুঝিয়ে দিবে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তোমার এতই শক্তি যে বারবার মাটির সাথে গড়াগড়ি খেতে হচ্ছে। অনন্যা সেখান থেকে চলে আসলো। ওর দাদুকে ও বেশ ভালো করেই চেনে। একবার যেটা করতে ব্যস্ত হয়ে যায় সেটা থেকে লাখ টাকা অফার করেও ওনাকে ফিরিয়ে আনা যায় না। দাদুর কথা বাদ দিয়ে ও ক্যামেরা বের করে জায়গাটার ছবি তুলতে লাগলো। হঠাৎ দেখলো বিল্টুকে কয়েকটা বাচ্চা ছেলে উল্টো করে ঝুলিয়ে রেখেছে আর ওকে নানাভাবে বিরক্ত করে চলেছে। দৃশ্যটা দেখে অনন্যার মেজাজ খারাপ হয়ে গেল। ও জলদি সেদিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, এখানে কি হচ্ছে? যে বাচ্চাগুলো এতক্ষণ হাসছিল তারা তৎক্ষণাৎ চমকে উঠে পেছু ঘুরে তাকালো। অনন্যা দ্বিগুণ গম্ভীর গলায় বলল, ওকে ছেড়ে দাও। বিল্টু কাঁদছে। কাদারে কথা যেভাবে বিরক্ত করছিল, অনন্যা ওকে নিজের কাছে নিয়ে সে রাগত স্বরে বলতে লাগলো, ওর সাথে এমন আচরণ করছিলে কেন? আমরা এখানে বেড়াতে এসেছি, তোমাদের খারাপ আচরণ দেখতে আসিনি। বাচ্চাগুলো বলল, আমরা তো একটু মজা করছিলাম। এটাকে মজা বলে? তোমাদের কাছে যেটা মজা মনে হচ্ছে সেটা অন্যদের কাছে যন্ত্রণাদায়কও হতে পারে, তাই না? তাই সাবধান। কথাগুলো বলে অনন্যা বিল্টুকে নিয়ে অন্য জায়গায় যেতে লাগলো। তারপর একটা গাছের তলায় গিয়ে বসে পড়লো। বিল্টু এখনো কেঁদে চলেছে। অনন্যা ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল, কেঁদো না, ওরা আর কিছু করবে না তোমাকে। বিল্টু চোখের পানি মুছলো। অনন্যা পুনরায় বলতে লাগলো, তুমি একা কি করছিলে? তোমার অলি আর মাহি ভাইয়া কোথায়? বিল্টু অস্ফুট স্বরে বলল, জানি না, আমি ভাইদের খুঁজে পাচ্ছি না। এই ছেলেগুলোর কাছে জিজ্ঞেস করায় ওরা আমার সাথে ওসব করা শুরু করেছিল। বলে ও আবার কাঁদতে লাগলো। তা দেখে অনন্যা ব্যস্ত গলায় বলতে লাগলো, আহা, হয়েছে, কাঁদতে হবে না। আমি তোমাকে ওনাদের কাছে দিয়ে আসছি, চলো। অনন্যা বিল্টুকে নিয়ে অলিকে খুঁজতে লাগলো। কিছু দূর যেতে দেখলো অলি শোভনের সাথে গালে হাত দিয়ে বসে আছে। ও দ্রুত পায়ের সেদিকে এগিয়ে গেল। অলি অন্যমনস্ক হয়ে বসেছিল। হঠাৎ করে কারো উপস্থিতি টের পেয়ে ও মাথা তুলে তাকালো। বিল্টুর দিকে চোখ যেতেই ও তৎক্ষণাৎ বসা থেকে উঠে পড়লো। ব্যস্ত গলায় বলতে লাগলো, কি হয়েছে বিল্টু, কাঁদছিস কেন? অলিকে দেখে বিল্টুর কান্না বেড়ে গেল। ও দৌড়ে গিয়ে অলিকে জড়িয়ে ধরলো। এতে করে অলি বেশ চিন্তিত হয়ে পড়লো। ও বলতে লাগলো, বল না কি জন্য কাঁদছিস? বিল্টুর হয়ে অনন্যা বলতে লাগলো, কিছু বাচ্চা ছেলে ওকে বিরক্ত করছিল। অলি চিন্তিত মুখে অনন্যার দিকে তাকালো। অনন্যা কাট কাট গলায় বলল, একটা বাচ্চার দায়িত্ব আপনার উপর, আপনি এভাবে দায়িত্ব জ্ঞানহীনের মতো একটা কাজ করলেন কিভাবে? অলি আসলে লজ্জিত নিজের কাণ্ডে। ও বিল্টুকে নিজের থেকে আলাদা করে ওর সামনে হাঁটু মুড়ে বসে পড়লো। তারপর ওর চোখের পানি মুছে দিয়ে নরম গলায় বলতে লাগলো, কাঁদিস না ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, মাফ করে দিবি না? শেষবারের মতো মাফ করে দে। বিল্টু ক্রন্ধনরত কণ্ঠে বলতে লাগলো, মাফ করে দিলাম। বিল্টু জানে মাফ না করলে অলি আবারও ভাত খাওয়া বন্ধ করে দিবে। তাই যত তাড়াতাড়ি মাফ করে দেওয়া যায় ততই ভালো। অলি বিল্টুকে কোলে তুলে নিয়ে বলল, শুকনো গলায় মাফ নিব না আমি। তোকে আজ আদিবাসীদের বাজারে নিয়ে গিয়ে অনেক কিছু কিনে দিব, ঠিক আছে? বিল্টু অলির কাঁধে মাথা রেখে চুপ করে থাকলো। ওর মন ভালো করার জন্য অলি বলতে লাগলো, এই বিল্টু, নট ডু অ্যানি ইটিশ পিটিশিং। আমার কাঁধে কি করতে চাচ্ছিস? তুই আমার রাম ছাগল দুটোর মতো নির্লজ্জ হয়ে যাচ্ছিস। বিল্টু হেসে ফেললো। হাসি মাখা গলায় ও বলতে লাগলো, ইংরেজি না জানলে ইংরেজি বলো কেন অলি ভাইয়া? আমার মতো ইংরেজি কেউ জানে না। আমি ওই ব্রিটিশদের বানানো ইংলিশ
ওয়াই বলবো? আমি আমার বানানো ইংলিশ বলবো। আচ্ছা, আমার থেকে ইংলিশে মাপ চাও তো। অলি গলা খাকারি দিয়ে বলল, আই নিড একটা জিনিস ফ্রম তোর থেকে। দ্যাট জিনিস ইজ মাফ, সো গিভ মাফ আমাকে। ওর ভুলভাল ইংরেজি শুনে বিল্টু হাসতে লাগলো। ওর কথায় গরু উপাধি পেয়ে মনে মনে হার্ট অ্যাটাক করা শুভনও হাসতে লাগলো। অলি এমন আরও ভুলভাল ইংরেজি বলে বিল্টুর মন ভালো করে দিতে লাগলো। সেই দৃশ্য অনন্যা তখন থেকে দেখে চলেছে। এই প্রথমবার ছেলেটাকে ওর কাছে ভালো মনে হলো। অলি আর যাই করুক না কেন সকলকে মন থেকে স্নেহ করে। সেই স্নেহে কোনোরূপ ভার নেই। অনন্যার মুখে মুচকি হাসি ফুটে উঠল। ও আরও কিছুক্ষণ সামনে হাসতে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থেকে জায়গা প্রস্থান করলো। অলি বিল্টুকে নিয়ে ব্যস্ত থাকায় সেটা খেয়ালও করলো না। ওর এখন একমাত্র লক্ষ্য হচ্ছে বিল্টুকে অপরিচিত জায়গায় একা ছাড়ার মতো মারাত্মক ভুলের প্রায়শ্চিত্ত করা। অলি আবার সকলকে এক জায়গায় সমবেত করলো। কিছু জরুরি কথা বলার আছে। সকলে মনোযোগ আকর্ষণ করেও বলতে লাগলো, আপনারা কি আদিবাসীদের বানানো জিনিসপত্রগুলো কেনাকাটা করার পরই চলে যাবেন, নাকি রাতের বেলা ওদের নিজস্ব উৎসব দেখে তবেই যাবেন? সকলে একে অপরের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে লাগলো। কয়েকজন ফিরে যাওয়ার কথা বলতে লাগলো। অলি তাদেরকে আশ্বস্ত করে বলতে লাগলো, সমস্যা নেই, আমি আপনাদের সাবধানে রিসর্টে পৌঁছে দিয়ে আসবো। তার আগে কেনাকাটা করতে চাইলে করতে পারেন। অলি সকলকে নিয়ে আদিবাসীদের বাজারে চলে গেল। ওখানে আদিবাসীদের বানানো বিভিন্ন আকর্ষণীয় জিনিসপত্র রয়েছে। অলি নিজের কথা মতো বিল্টুকে অনেক কিছু কিনে দিল। বিল্টুর মন একদম ভালো হয়ে গেছে। ও এখন অনেক খুশি। শুভন ঝিনুকের তৈরি একটা মালা কিনলো। মালাটা ওর ভীষণ পছন্দ হয়েছে। সানা হাস্যজ্জ্বল মুখে ওর দিকে এগিয়ে এসে গদগদ গলায় বলল, আমার জন্য কিনেছিস তাই না ভাইয়া? শুভনের হাসি হাসি মুখটা হাসি শূন্য হয়ে গেল। ও বোনের গালে একটা থাপ্পড় মেরে বলল, আমার সময় এত খারাপ যাচ্ছে না যে তোর জন্য মালা কিনতে যাব আমি। যা বাক। সানা গালে হাত দিয়ে হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো। শুভন মালাটার দিকে তাকিয়ে লাজুক হেসে বলতে লাগলো, এটা আমার চিতার জন্য। সানা এক সেকেন্ড নিশ্চুপ থেকে শুভনের গালে ঠাটিয়ে একটা চড় মেরে বলল, গরুর সাথে চিতা একদমই যায় না রে হাদারাম। তুই খাবি ঘাস আর চিতা খাবে তোর গোশত। তখন অলি ভাইয়ের মতন বলিস, নট খাইঙ্গি মাই গোশত চিতা ডার্লিং। কেনাকাটার পর্ব বেশ ভালোই চলছে। অনন্যা মুগ্ধ হয়ে সব কিছু দেখে চলেছে। ওর মন চাচ্ছে সবগুলো কিনে নিয়ে যেতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। ও তো আর বিল গ্রেস্ট না। তাই সুন্দর মতো একটা ঝুড়ি কিনলো। আলমগীর প্রামাণিক কুস্তির ব্যাপারটা ক্ষণকালের জন্য স্থগিত রেখেছে। আপাতত কি কেনা যায় সেই চিন্তায় উনি করছেন। কিন্তু কেনার মতো কিছুই খুঁজে না পেয়ে উনি চা খেতে চলে গেলেন। এরা চাটা বেশ ভালোই বানায়, মুখে লেগে থাকার মতো চা। অনন্যা বাবা মায়ের জন্য টুকটাক কিছু কিনলো। পাশাপাশি আলমগীর প্রামাণিকের জন্য একটা চায়ের কাপ কিনলো। এই বুড়োর চায়ের খুব নেশা, সুযোগ পেলেই চা খেতে শুরু করে দেয়। অন্যদিকে অলি বিল্টুকে খুশি করার শেষে বাকিদের কোনো দরকার আছে কিনা সেটা দেখতে গেল। টুকটাক সাহায্য করতে করতে ও সকলের খোঁজ খবর নিতে লাগলো। হঠাৎ মাহির দিকে নজর যেতে ওর ভ্রু কুঁচকে গেল। এই ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে। ও ত্রস্ত পায়ে মাহির দিকে এগিয়ে গেল। অতঃপর বেশ খানিকটা গম্ভীর গলায় বলতে লাগলো, তুই কি আদৌ মানুষ? মাহি হঠাৎ এমন প্রশ্নে হকচকে গেল। ও আমতা আমতা করে বলল, মামা মানে তুই কি মানুষ না অন্য কিছু? এই এমন প্রশ্ন করছিস কেন? আমার মুখে কি কিছু লেগে আছে নাকি? কথাটা বলে মাহি নিজের আপাদ মস্তক ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতে লাগলো। ওর দেখা দেখের মাঝে অলি বলতে লাগলো, কিছু লেগে নেই, তবে কয়েকটা জিনিসের অভাব দেখতে পাচ্ছি। কি? আমি তো শার্ট প্যান্ট সব পরেছি, তাহলে কিসের অভাব থাকতে পারে? আছে, অভাব আছে। সেই অভাবগুলো হচ্ছে কমন সেন্স, দায়িত্বজ্ঞান, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ব্রেন। সত্যি করে বলতো এগুলো কোথায় রেখে এসেছিস? বল, আমি এনে দিচ্ছি। তবুও এসব ছাড়া ঘুরিস না। মাহি প্রথম দফায় সিরিয়াস ছিল। এবার ও দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, বুঝেছি, আমি কি তো কোনো ভুল সংঘটিত হইয়াছে। দয়া করিয়া আমাকে সে বিষয়ে অবগত করুন। যাহা পায়া। বিল্টুর দায়িত্ব কার উপর ছিল? মাহি নিজেই নিজের পিঠ চাপড়ে বলল, কার আবার? আমার ঘাড়ে।
তাহলে ও তোর সাথে নেই কেন? তার চেয়েও বড় কথা বলতো, ও কিছুক্ষণ আগে কোথায় ছিল? আদিবাসী গ্রামে। অলি মাহের পিঠে একটা থাপ্পড় মেরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এই জন্যেই মাঝে মাঝে তোকে রামছাগল বলি আমি। বেয়াদবে বেয়াদব, দায়িত্ব নিলে দায়িত্ব নেওয়ার মতো নিবি। গায়ে ফু দিয়ে বেড়ানোর মতো দায়িত্ব নিলে কংলাক পাহাড়ে নিয়ে গিয়ে তোকে কঙ্কাল বানিয়ে ফেলবো। মাহি নরম গলায় বলতে লাগলো, এই রেগে যাচ্ছিস কেন? আমি রেগে যাচ্ছি তো রাখবো না কেন বল? বিল্টুকে কাঁদতে দেখলে আমার মাথা ঠিক থাকার কথা? মাহি চিন্তিত গলায় বলল, কেঁদেছিল মানে? কেঁদেছিল মানে চোখ দিয়ে অশ্রুকণা বের হয়েছিল নাকি সেই বিষয়ে তোর কোনো জ্ঞান নেই? মাহি হতাশার শ্বাস ফেলে বলল, তুই ভাই আসলেই রেগে গেছিস, তাই কি বলছিস নিজেও জানিস না। জানাজানির কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। তুই বিল্টুকে এক সেকেন্ডের জন্যও চোখের আড়াল করবি না। কয়েকটা আদিবাসী বাচ্চা ভীষণ পাজি, ওদের সাথে যেন বিল্টু একলা না থাকে, বুঝেছিস? হ্যাঁ বাবা, বুঝেছি। দরকার পড়লে বিল্টুকে আমি আমার হৃদয়ে বসিয়ে রাখবো। হুম, ওটা করিস না। ওখানে অনেক ভিড়, ভিড়ের মধ্যে ছোট একটা বাচ্চাকে রাখা ঠিক হবে না। তার চেয়ে বরং তুই ওর হাত ধরে রাখিস। মাহি আহমক হয়ে বলল, একটু বেশি বললি না? আমার তো মনে হলো কম বলে ফেলেছি। কথাটা বলে অলি জায়গা প্রস্থান করলো। ওর জরুরি কিছু কাজ বাকি রয়েছে। যারা এখানে থাকতে ইচ্ছুক না তাদের রিসর্টে পৌঁছে দিয়ে আবার ফিরে আসতে হবে। মাহি অলির গমন পথের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকলো হতভম্ব চোখে। অতঃপর জোরে জোরে শ্বাস নিয়ে নিজের হতভম্ব ভাব কাটালো এবং অস্ফুট স্বরে বলতে লাগলো, এই গাদা কিছুক্ষণ পরে সে মাপ পাওয়ার জন্য পায়ে ঝুলে যাবে। তোকে নিয়ে ভাই ভীষণ টেনশিত আমি। তোর বউ তোকে আছার মারলেও তুই নিজেকে গিয়ে বলবি, মাপ কর ভাই, আমার জন্য খামোকা তুই ব্যথা পেলি। অনন্যা হেনিনের সাথে বসে আছে। অবশ্য পিকও ওদের সাথে আছে। ও বর্তমানে খেলনা নিয়ে খেলছে। একটা পুতুলকে কোলে নিয়ে বলছে, কান্না করো না, এমন করলে কি হবে? স্কুলে যেতে হবে না? এখন ভালো বাচ্চার মায়ের কথা শোনো। এসব বলে পিকো পুতুলটার মুখের নকল খাবার ধরলো, যেগুলো পিকো নিজ হাতে রান্না করেছে। পুতুলটার মুখের কাছে 1 মিনিট করে খাবার রেখে ও সেসব নিচে নামিয়ে রাখছে আর বলছে, এই তো ভালো মেয়ে, বলেছিলাম না আমার রান্না খেলে তুমি মুগ্ধ হয়ে যাবে। এবার বিশ্বাস হলো? কিছু পাথরের টুকরো ছোট একটা হাঁড়িতে রেখে ও সেগুলোকে গরুর গোশত বলছে। আর সেই গোশত খেতে হচ্ছে বেচারা পুতুলটাকে। ওর কথাবার্তা আর কাণ্ড কারখানা দেখে অনন্যার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু ও যথাসম্ভব চুপচাপ বসে থাকার চেষ্টা করে চলেছে। হাসি আটকানোর জন্য ও হেনিনের দিকে তাকালো। হেনিন মেয়েটাকে ওর খুব ভালো লাগে। এমন রূপবতী মেয়েদের দিকে তাকানোর মধ্যেও একটা আনন্দ কাজ করে। অনন্যা সেই আনন্দ থেকে বঞ্চিত হতে চায় না। তবে হেনিন বরাবরের মতোই চোখ বরাবর করে ওর দিকে আগে থেকে তাকিয়ে আছে। ওর অবস্থা দেখে অনন্যা মৃদু হেসে বলল, এভাবে কি দেখো? তোমার হাসি অনেক সুন্দর। সেই সুন্দর হাসি দেখতে আমার অনেক লোভ হচ্ছে, তাই তাকিয়ে আসি। ওর কথা শুনে অনন্যা হেসে ফেলল। হ্যানিন মুগ্ধতা নিয়ে সেই হাসি দেখলো। ও বলতে লাগলো, তোমার স্বামী অনেক ভাগ্যবান হবে। আমার বিশ্বাস সে রোজ রাতে তোমাকে সামনে বসিয়ে রেখে মুগ্ধ হয়ে হাসি ঘন্টার পর ঘন্টা দেখার ইচ্ছে পোষণ করবে। অনন্যার হাসি থেমে গেল। বিয়ে, স্বামী, এই বিষয়গুলো ওকে ভীষণ পীড়া দেয়। এই যে যেমন এখন দিচ্ছে। বিয়ে নিয়ে সব মেয়ের মধ্যেও কিছু না কিছু স্বপ্ন থাকে। অনন্যারও ছিল, কিন্তু এখন আর নেই। বরং বিয়ে না করতে পারলেই যেন ও বেঁচে যায়। হেনিন অনন্যার অবস্থার পরিবর্তন ভালোভাবেই দেখে ফেলল। ও ওর দ্বিধান্বিত মুখটার দিকে তাকিয়ে অনন্যা বলল, এমন পাকা পাকা কথা বলো না, বয়স এখনো হয়নি, বুঝছো? হেনিন হেসে ফেলে বলল, বয়স ব্যাপার না আপু, তবে আমি যথেষ্ট বড় হয়েছি। আচ্ছা তাই? আর কোনো কথা হলো না। আবারও পিকুর সাজানো সংসারের দিকে ওদের চোখ চলে গেল। পিকু এখন নিজের মেয়েকে স্কুলে পাঠাচ্ছে, কিন্তু মেয়ে স্কুলে না যাওয়ার জন্য হয়তো কাঁদছে। সেটা পিকু ছাড়া কেউ দেখছে না। এমন সময় সে আদিবাসী বাচ্চাগুলো সেদিকে চলে আসলো। ওরা অনন্যাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, টেরা টেরা টেরা। বলে সকলে হাসতে লাগলো। হাসির মাঝেই বারবার একই কথা বলতে লাগলো।
অনন্যা নিষ্প্রাণ চোখে ওদের দিকে এক পলক তাকালো, অতঃপর চোখ সরিয়ে নিল। বিল্টুকে তখন বাঁচানোর জন্য আর বকা খাওয়ার জন্য নিশ্চয়ই ছেলেগুলো বদলা নিতে চাচ্ছে, আর সেটা ওরা বেশ ভালোই করতে পেরেছে। ওরা অনন্যার মুখ্য জায়গায় আঘাত হেনেছে। অনন্যা পুরো বিষয়টাতে নির্জীব থাকলেও হেনিন বেশ রেগে গেল। ও কটমট দৃষ্টিতে ছেলেগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিদায় হ তোরা। ওর কথায় যেন ওরা আরো উৎসাহ পেল, তাই আরো বেশি করে ট্যারা বলতে লাগলো। হেনিনের মেজাজ গরম হয়ে গেল। ও মনে মনে কোনো একটা বুদ্ধি বের করার চেষ্টা করতে লাগলো। আরই মাঝে পিকু গিয়ে 2-3 জনকে কামড় দেওয়া শুরু করে দিয়েছে। অনন্যা হতভম্ব চোখে সেই দৃশ্য দেখলো এবং চটজলদি সেদিকে ছুটে গেল। বহু কষ্টে পিকুকে ওদের থেকে আলাদা করতে লাগলো, কিন্তু পারলো না। এক পর্যায়ে পিকু যাকে কামড় দিয়েছে সে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল। অনন্যা জলদি গিয়ে পিকুকে ধরে ফেললো। ওদিকে হেনিন ইতিমধ্যে একটা বুদ্ধি পেয়ে গেছে। ও চিৎকার করে কাউকে ডাকতে লাগলো। ডাকার কিছু সময়ের মধ্যে একজন মহিলা চলে আসলো। তাদেরকে উদ্দেশ্য করে হেনিন গলার স্বর কাঁদো কাঁদো বানিয়ে বলতে লাগলো, আপনার ছেলেরা ট্যুরিস্টদের মধ্যকার এক ছোট বাচ্চাকে মেরেছিল। মহিলাগুলো রেগে আগুন হয়ে গেল। ছেলেগুলো ভীত চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। ওরা যতই দুষ্টু হোক না কেন, নিজেদের মায়েদের ওরা মারাত্মক ভয় পায়। ওরা কম্পিত গলায় বলতে লাগলো, কাকা মিথ্যে বলছে, আমরা কিছু করিনি। কেউ ওদের কথা বিশ্বাস করলো না, কারণ সবাই হেনিনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। সকলের আদরের পাত্রী হেনিন। মহিলাগুলো টানতে টানতে ছেলেগুলোকে নিয়ে গেল, তবে তার আগে অনন্যা আর পিকুর থেকে মাফ চাইতে ভুলল না। ওরা চলে যেতে হেনিন বাঁকা হেসে বলল, তোদের আজ বেশ বড় শিক্ষা হতে চলেছে। আশা রাখছি আগামী 1 বছর তোরা ভদ্র হয়েই থাকবি। বলে ও হাসতে লাগলো। ওর হাসি দেখে পিকু খিক খিক করে হাসতে লাগলো। দাঁতের শক্তি ওর দ্বিগুণ বেড়ে গেছে আজ। অন্যদিকে অনন্যা হতভম্ব হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশ দিয়ে একটা চিল উড়ে গেল। জমিনে মাহি দাঁড়িয়ে আছে কোমরে 2 হাত গুজে। তার পাশাপাশি একটা গুঙানির আওয়াজ আসছে। সে আওয়াজটা মাহির মুখ থেকে বেরোচ্ছে না, কারণ ও কঠিন আর আহাম্মক মুখে দাঁড়িয়ে আছে। আওয়াজটা আসছে ওর পায়ের কাছ থেকে। অলি ওর পা জুড়ে ঘাসের উপর বসে আছে। গুঙ্গানির মতো করে ও ক্রমাগত বলতেছে, আমাকে মাফ করে দে। তখন একটু বাড়াবাড়ি করে তোকে গালাগাল করে ফেলেছি। তুই মাফ না করলে আমি পা ছাড়বো না। মাহি হাসতে চাচ্ছে কিন্তু হাসলো না, বরং কণ্ঠটা যথাসম্ভব স্বাভাবিক করে বলল, দোষটা আমারই ছিল। এই মাপ চাওয়াটা তো কিছুই হয়নি অলি। আলবাত হয়েছে। মানুষের জন্মই হয়েছে ভুল করার জন্য। তুইও মানুষ, তাই ভুল করেছিস। সেই জন্যে কি আমি যা ইচ্ছা তাই বলবো তোকে? না, এটা একদম ঠিক হয়নি। তুই আমাকে মাফ করে দে ভাই। মাহি অলিকে ধরে বলল, পাস আর তুই। অলি আরো শক্ত করে পা ধরে বলল, না, ছাড়বো না। আগে বল, মাফ করেছিস? যা বল, মাফ করছি। উঠে পর, আমার লজ্জা লাগছে। সত্যি মাফ করেছিস? মিথ্যা মিথ্যা মাফ করা যায় সেটা তো জানতাম না। তার মানে মাফ করেছিস? হ্যাঁ রে ভাই, করেছি। অলি পা ছেড়ে উঠে দাঁড়ালো। ওর মুখ রাতের তারার মতো ঝিকমিক করছে। মুখে পেপসোডেন্টের অ্যাড মার্কা হাসি। ওর হাসির মাঝে কোথা থেকে পিকু কাঁদতে কাঁদতে সেখানে উপস্থিত হলো। অলি ওকে কোলে তুলে নিয়ে ভ্রুকুচকে বলল, কি হয়েছে? কাঁদছো কেন? পিকু কাঁদতে কাঁদতে বলল, আম্মু দৌড়ানি দিয়েছে। কি করেছো? পিকু নিজের 2 হাত মুঠো করে রাখা শামুক আর ঝিনুক বের করে বলল, এগুলো রান্না করতে বলেছিলাম। অলি আর মাহি আহামুক হয়ে গিয়ে একে অপরের দিকে তাকালো। পিকু পুনরায় বলতে লাগলো, আমি মোবাইল দেখছি, চাইনিজরা ওগুলো রান্না করে খায়। অলি আর মাহি 1 সেকেন্ড নিশ্চুপ থেকে জোরে জোরে হেসে ফেলল। অলি হাসতে হাসতে বলল, এই চাইনিজদের পোকামাকড় খাওয়ার কারণেই করোনা ভাইরাস বাংলাদেশে এসে সকলের সাথে ইটিস পিটিস করার চেষ্টা করেছিল। পিকুর কান্নার সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে। অলি ওর কান্না থামানোর জন্য নানা পদ্ধতি প্রয়োগ করছে, কোনোটাই কাজে দিচ্ছে না। রন্ধনরত কণ্ঠে পিকু বলতে লাগলো, আম্মু তো দিল না, তাহলে তুমি আমাকে শামুক আর ঝিনুক রান্না করে দাও, আমি খাবো। অলি থতমত খেয়ে গেল। নিজেকে সামলে নিয়ে ও গলা খাকারে দিয়ে বলতে লাগলো, আমি রান্না জানি না বাপু। পিকু কান্না থামিয়ে অবাক গলায় বলল, এত বড় হয়ে গেছে অথচ রান্না করতে পারো না, তোমার কি লজ্জা করে না? সত্যি বলতে করে না।
আমি বিদেশি রান্না করার প্রতি আগ্রহী না। কেন আগ্রহী না? এটা অনেক টেস্টি। আমি দেখেছি ভিডিওগুলো, ওরা খুব মজা করে খাচ্ছে। এতই মজা যে চোখ বন্ধ করে ইয়াম ইয়াম বলছে। অলি মনে মনে বলল, ছাগলগুলোর কাছে বালছালি তো টেস্টি লাগবে, ওদের কাছে ভালো জিনিস কেন টেস্টি লাগতে যাবে? ভালো জিনিস খেলে তো আর করোনা ভাইজানের ছোট ভাই বোনদের দুনিয়ার মুখ দেখানো যাবে না, তাই না? অলিকে কথা বলতে না দেখে পিকু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? তুমি আমার কথা বলাই তো বন্ধ করে দিয়েছ। আমি টুকটাক রান্না করতে পারি, বাকি রান্না আমার বউ করবে। তোমার বউকে? জানি না। আশ্চর্য, তোমার বউকে সেটা আমি জানবো না। তুমি তো এত বোকা কেন? অলি দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে আমি বোকা, আমার বউকে সেটা আমি জানি না। ছ্যা। পিকু চোখ মুখ শক্ত করে বলল, আমাকে কোল থেকে নামাও। অলি অবাক হয়ে বলল, কেন? তোমাকে নামাতে বলেছি। অলি পিকুকে কোল থেকে নামিয়ে দিল। পিকু নামার পর অলির দিকে আঙ্গুল তাক করে বলতে লাগলো, তুমি তোমার বউকে চেনো না, তাই তোমার সাথে ব্রেকআপ। আমার সাথে কথা বলবে না তুমি। কথাগুলো বলে পিকু গুটি গুটি পায়ে জায়গা প্রস্থান করলো। অলি আহাম্মক হয়ে দাঁড়িয়ে আছে। এই ছোট বাচ্চা কি লেভেলের চালু সেটা যত সময় যাচ্ছে তত বুঝতে পারছে ও। এখানেও একা একা দাঁড়িয়ে আছে। মাহের শামুক ঝিনুকের রান্নার কথা শুনে হাসতে হাসতে খাসের উপর বসে গিয়েছিল। তারপর অলির চোখ রাঙানিতে হাসি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলে জায়গা ত্যাগ করে বিল্টুর কাছে চলে গিয়েছে। অলির মাথায় এখনো পিকু ঘুরছে। পিকুকে মাথায় রেখে ও হাঁটতে লাগলো। হঠাৎ সামনে দেখলো কয়েকটা বাচ্চা পানি ছোড়াছুড়ি করছে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো ও। তবে অবচেতন মনে এমন হুবহু আরেকটা দৃশ্য জেগে উঠল। অলির মাথায় পিকুর জায়গায় সে দৃশ্য দখলে নিয়ে নিল এবং তার সাথে সাথে অলির চোখ বড় বড় হয়ে গেল। ও চাপা আর্তনাদ করে ঘাসের উপরে বসে গেল এবং কপাল চাপড়াতে লাগলো। কিছু সময় পর ও হতাশ গলায় বলতে লাগলো, হায় আল্লাহ, আমি এ কি করে ফেলেছি? মাপ চাওয়ার কথা ভুলে গেলাম কিভাবে? এত বড় ভুল তো আমার কখনো হয় না। কাল তবদা মেরে বসে থাকার পর অলি উঠে দাঁড়ালো। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে যথাসম্ভব সামলালো। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, অলি বাবাজি, তোমাকে এখন অনেকগুলো মাফ চাইতে হবে। মাপ চাওয়ার কথা ভুলে যাওয়ার জন্য দরকার পড়লে পা ধরে মাপ চাইতে হবে। অনন্যা চুপচাপ বসে আছে। তখনকার হেনিন আর পিকুর কারবার দেখে হতভম্ব হয়ে গেলেও অবচেতন মন কিছু একটা মনে করে দিয়ে ওর ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে বাধ্য করেছে। এই যে আজকের ব্যঙ্গাত্মক শব্দ টেরা ওকে অনেক কিছু মনে করে দিয়েছে। ছোটবেলায় বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করলেও অনন্যা অত্যন্ত আনন্দিত ছিল স্কুলে যাওয়ার কথা শুনে। সেদিন খুব ভোরবেলায় ওর ঘুম ভেঙে গিয়েছিল। নিজের মাকেও তাড়াতাড়ি ডেকে তুলে খাওয়া দাওয়া করেছে। তারপর স্কুল ড্রেস আর ব্যাগ কাঁধে নিয়ে ও বাবার হাত ধরে স্কুলে প্রবেশ করেছিল। ভেবেছিল নতুন নতুন মানুষের সাথে ওর আজ পরিচয় হবে, সবাই ওকে সাদরে গ্রহণ করে নেবে। কিন্তু তা হয়নি। অন্যার সব আনন্দ, আশা, আকাঙ্ক্ষা ধুলে মিশে গিয়েছিল সহপাঠীদের বিরুদ্ধে আচরণে। তাদের হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠেছিল অনন্যা। ওকে দেখলে টেরা বলা যেন 3 বেলা ভাত খাওয়ার মতো প্রয়োজনীয় হয়ে পড়েছিল ওদের কাছে। স্কুলের ব্যাপারে সেই উৎফুল্ল অনন্যা ক্রমে হতাশায় নিমজ্জিত হতে লাগলো। স্কুলের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়তো। তবু পরিবারের চাপে পড়ে যেতে হতো। কিন্তু সহপাঠীদের অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত স্কুল পরিবর্তন করতে হলো। তাতেও লাভ হলো না। সেখানে ওকে টেরা ডাক শুনতে হলো। কারো চেঁচামেচি কানে যেতে অনন্যা নিজের অতীত থেকে বেরিয়ে আসলো। শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করতে লাগলো। শোভন আর সানা মারামারি করছে। অনন্যার আগ্রহ হলো ওদের ঝগড়ার সূত্রপাত কিভাবে হলো সেটা জানার জন্য। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলো ওদের ঝগড়ার মূল বিন্দু একটা মালা। দুজনের থাবড়াথাবড়ি মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গেল। তাই অনন্যা বসা থেকে উঠে ওদের কাছে এসে বলতে লাগলো, এই আবার কি হলো? শোভন অত্যন্ত রাগত স্বরে বলতে লাগলো, আমার মালা চুরি করেছে এই বেয়াদবটা। অনন্যা ভ্রুকুচকে বলল, তোমার মালা? তুমি মালা দিয়ে কি করো? ছেলেরাও মালা পরে? আরে না, আমি কারোর জন্য কিনেছিলাম। অনন্যা কিছু বুঝতে পারছে না, তবে শোভন যে ভীষণ রেগে গেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে। অথচ সানার মুখ হাসি হাসি। এত থাবড়াথাবড়িতেও ওর কোনো যায় আসেনি, বরং মালাটা চুরি করতে পেরে যেন ও মহা খুশি। শোভন গর্জন করে বলল, বল, আমার মালা কোথায়?
সানা হাই তুলে বলল, যেখানে থাকা উচিত সেখানেই আছে। দেখছা না, আমাকে রাগানোর চেষ্টা করবি না। চেষ্টা করছি না তো, অলরেডি রাগিয়ে দিয়েছি। শোভনের রাগ তরতর করে বাড়ছে। ও ফট করে এক চর বসিয়ে দিল সানার গালে। চরের শব্দে অনন্যা চমকে উঠল, অথচ সানা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। ওর গালের সামান্য একটা টুকা দেওয়া হয়েছে। বোনের নির্লিপ্ততা যেন শোভনের রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। ওর রাগ দেখে অনন্যার ভয় করতে লাগলো। না জানি কি করে বসে ও। এদের সামলানো তো সহজ কথা নয়। শোভন অসম্ভব গম্ভীর গলায় বলল, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল মালা কোথায়? সানা নির্বিকার ভঙ্গিতে বলল, বলতে আলসি আমি লাগছে, পারবো না বলতে, যা ভাগ। অনন্যা দেখলেও শোভন হাত মুষ্টিবদ্ধ করেছে। এই মুঠো যদি সানার গালে পড়ে তাহলে কেলেঙ্কারি হয়ে যেতে পারে। অনন্যা এই কাণ্ড আটকানোর জন্য পূর্ব প্রস্তুতি নিতে লাগলো, তবে ওকে কিছু করতে হলো না। শোভন সানাকে মারতে যাবে এমন সময় হেনিন ওদের দিকে এগিয়ে এসে বলল, অলি ভাইয়া তোমাদের ডাকছে। আশ্চর্যজনকভাবে শোভনের মুখে আর কোনো রাগ নেই, বরং ওর মুখে একটা লাজুক হাসি ফুটে উঠল। হেনিনের থেকে চোখ সরিয়ে শোভনের এমন রূপ দেখে অনন্যার পিলে চমকে উঠল। এত দ্রুত কারো রাগ কমতে পারে সেটা ওর জানা ছিল না। হেনিন পুনরায় বলল, কি হলো, চলো। শোভন অত্যন্ত মিষ্টি গলায় বলতে লাগলো, তুমি ডাকতে এসেছো আর আমি যাব না, সেটা কি কখনো হতে পারে? অনন্যা আহামুখ হয়ে শোভনের দিকে তাকালো। সানা ক্রমাগত হাই তুলে যাচ্ছে। এই হাই যেন শোভনের মিঠা কথাকে ব্যঙ্গ করলো। অন্যদিকে হেনিন চোখ মুখ কুঁচকে শোভনের দিকে তাকিয়ে আছে। ক্ষণকাল বাদে ও ছোট্ট করে বলল, আসুন সবাই। বলে ও ব্যস্ত পায়ে জায়গা প্রস্থান করলো। শোভনও ক্যাবলার মতো হাসতে হাসতে হেনিনের পিছু পিছু যেতে লাগলো। এসব দেখে অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। ও আহাম্মক হয়ে সানার দিকে তাকালো। সানা হাই তুলে বলল, এসবই চলছে, সামনে আরো কিছু ঘটবে। বলে সানাও চলে গেল। কিন্তু অনন্যা নিজের হতভম্ব ভাব এখনো কাটাতে পারছে না। মানে এসব কি দেখছে ও? টুনা টুনাদের এসব দেখতে হবে সেটাও ভাবতেই পারেনি। রাতের অনুষ্ঠান শুরু হওয়ার অনেক সময় বাকি আছে। ততক্ষণে সকলের একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন, তাই অলি সকলকে ডেকে পাঠিয়েছে। অবশ্য ও জানে কেউ ক্লান্ত নয়, সবাই বিশ্রাম নেওয়ার কথাটা গ্রাহ্য করবে না। তবুও ডেকে পাঠিয়েছে অনন্যার থেকে মাফ চাওয়ার সুযোগ খুঁজে বের করার জন্য। অনন্যা হতভম্ব হয়েই সেখানে উপস্থিত হলো। শোভনের কারবার এখনো ভুলতে পারছে না ও। ওর অবস্থা অলি বুঝলো না, আবার হয়তোবা বোঝার চেষ্টা করলো না, কারণ ওর মাথায় এখন শুধু মাফের বিষয়টাই ঘুরছে। অন্যদিকে শোভন হেনিনের আশেপাশে থাকার চেষ্টা করছে। ওর এমন ছ্যাবলামি হেনিনের অসহ্য লাগছে। শোভন নরম গলায় বলতে লাগলো, রিতা, তুমি কি কি পছন্দ করো? হেনিন দাঁতে দাঁত চেপে বলল, সব কিছুই পছন্দ করি, তবে ভং আমার অপছন্দ। শোভন একটু থতমত খেয়ে গেল। পর মুহূর্তে দাঁত বের করে হাসার চেষ্টা করে বলল, তা ঠিক, ওরা সবসময় জাবর কাটতে থাকে, যেটা অসহ্য লাগারই কথা। ঠিক আপনার মতো, আপনিও সর্বক্ষণ মেয়েদের আশেপাশে ঘুরঘুর করেন, যেটা অসহ্য লাগারই কথা। শোভন দ্বিতীয় দফায় থতমত খেয়ে গেল, তবুও গলা খাকারে দিয়ে বলল, আমি সবার পিছনে গুড়গুড় করি না। আমিও সবাইকে ভং বলি না। তাই তো, তোমার থেকে বং নিকনেম পাওয়া এত সোজা নাকি? এটা শুধু স্পেশাল মানুষই পায়, যেমন আমি। বলে শোভন লাজুক হাসতে লাগলো। হেনিনের মেজাজ খারাপ হয়ে গেল। ও অনেক কঠিন কিছু কথা বলতে চাচ্ছে, কিন্তু শোভনের মার্কা মারা হাসির দিকে নজর দিতেই হেনিন ধৈর্য হারিয়ে বলতে লাগলো, আপনার একটা জিনিস মনে হয় কোথাও পড়ে গেছে, সেটা ছাড়া আপনাকে মানুষের পল্লীতে ছেড়ে দেওয়া হয়েছে, যেটা খুবই দুঃখজনক। শোভন নিজের আপদ মস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর বলল, সব তো ঠিকই আছে, তবে এটা ঠিক যে একটা জিনিস ছাড়া আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বউ। বউ ছাড়া থাকা আসলে দুঃখজনক ঘটনা। হেনিন গম্ভীর মুখে শোভনের দিকে তাকিয়ে বলল, মানুষ যে ব্রেন ছাড়া এতটা নির্দ্বিধায় বেঁচে থাকতে পারে, সেটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। অলির ধারণা ঠিক ছিল। বেশিরভাগই বিশ্রাম নেওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে, তবে গুটি কতক যে কয়জন থেকে গেছে তার মধ্যে অনন্যা রয়েছে।
এতে করে অলি ভীষণ খুশি। তবে একটা সমস্যা আছে, অনন্যা আলমগীর প্রামাণিকের সাথে বসে আছে। এই সময় মাফ কিভাবে চাবে সেটাই বুঝতে পারছে না ও। এত সব চিন্তার মাঝে ও দেখতে পেল হেনিনের দিকে শুভন ক্যাবলার মতো তাকিয়ে আছে। না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কিছুই করার থাকবে না। অলি চটজলদি উঠে শোভনের কাছে চলে গেল। তারপরে ইশারায় ওকে নিজের কাছে ডাকলো, কিন্তু শোভন ওকে এমনভাবে ইগনোর করলো যেন অলি ওর থেকে টাকা ধার চাইতে এসেছে। ইগনোর করাকে পাত্তা না দিয়ে অলি শোভনের শার্টের কলার চেপে ওকে নিজের সাথে নিয়ে এলো। শোভন কপাল কুঁচকে ওর কাণ্ড কারখানা দেখতে দেখতে বলল, কি করছো? শোভনকে নিজের সম্মুখে দাঁড় করিয়ে বলল, তার আগে বলো তুমি হোয়াট করছো? আমি কোনো হোয়াট করছি না। চিতার সাথে তোমার কি? শোভন অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আমি আমার হারানো বউকে খুঁজে পেয়েছি, তাই এমন কিছু করছি যেন সেই হারানো বউ আবারও না হারিয়ে যায়। অলি ভেবেছিল শোভন শুরুর দিকে অস্বীকার করবে, কিন্তু ওর এমন রাগ ঢাক না রেখে কথা বলায় ও কিছুটা হাঁক চুকিয়ে গেল। কয়েক মিনিট নিশ্চুপ থেকে অলি গলা খাকারি দিয়ে বলল, বেশ মানলাম, কিন্তু তোমার হারানো বউয়ের বাপের বাড়ি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই না? কত মিষ্টি ব্যবহার সকলে। অলি সামান্য হেসে বলল, এই মিষ্টি ব্যবহার তেতো হতে বেশি সময় লাগবে না। ওরা যদি একবার জানতে পারে যে তাদের কোনো মেয়েকে বাইরের একটা ছেলে এসে ডিস্টার্ব করছে, তাহলে এক্ষুনি তোমার কল্লা কাটা পড়বে। শোভন ভয়হীন গলায় বলতে লাগলো, আমি তো ডিস্টার্ব করছি না, আমি জাস্ট আমার হারানো বউকে পাহারা দিচ্ছি। এটা আমার স্বামীগত দায়িত্ব। চিতা মনে হয় না বউগত দায়িত্ব পালন করবে, ওর ভাবভঙ্গি তো সেরকমই মনে হচ্ছে। আরে ভাইয়া রিল্যাক্স, মেয়েটা আমাকে মনে মনে পছন্দ করে কিন্তু উপরে দেখাচ্ছে না। আসলে মেয়েরা একটু লজ্জাবতী হয়তো, তাই। অলির শান্ত দৃষ্টিতে শোভনের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, জীবনে এমন কনফিডেন্স থাকলে আর কিছুই লাগে না। শোভনের কনফিডেন্সের কোনো দোকান আছে নাকি? আরো অনেকক্ষণ অলির শান্ত দৃষ্টিতে পলকহীন চোখে শোভনের দিকে তাকিয়ে থাকলো। বলতে আপত্তি নেই, এতে করে শোভন খানিকটা ভরকে গেছে, তবে সেটা উপরে বুঝতে না দিয়ে ও ব্যঙ্গ করে বলল, হিংসা হচ্ছে নাকি ভাইয়া? আমি এত মিষ্টি একটা মেয়ে পেয়ে গেছি বিনা পরিশ্রমে, এটা দেখে হিংসা হওয়ারই কথা। আমি তোমাকে দূর দিচ্ছি না। অলি আহাম্মক হয়ে গেল। এই ছেলে বলে কি? এ তো দেখি মাথায় সব বুদ্ধিকে সুকেজে তুলে রেখেছে। অলি নিজের হতভম্ব ভাব কাটিয়ে বড় শীতল গলায় বলল, দোষ না দিয়ে অনেক উপকার করলে, কিন্তু শোভন বাবু তোমার আচরণে চিতা যে লেভেলের বিরক্তি দেখিয়েছে তাতে মনে হয় অলরেডি কমপ্লেন করা হয়ে গেছে। একবার কি হয়েছে শোনো, একটা ছেলে আদিবাসী এক মেয়েকে সামান্য ডিস্টার্ব করেছিল, তো সেই মেয়ে কেঁদে কেঁদে সবাইকে বলেছে। তারপর ওই ছেলেকে সকলে মিলে নেংটো হতে বাধ্য করেছে। তারপর ওই অবস্থাতেই 200 বার কান ধরে উঠবস করিয়েছে। শোভনের কনফিডেন্স হয়তো খানিকটা কমে গেল, ওর গলার সে আত্মবিশ্বাসী ভাব হারিয়ে গেল। ও মিনমিন গলায় বলল, কিন্তু ভাইয়া আমি সত্যি চিতাকে খুব পছন্দ করে ফেলেছি। ওকে হার মানা গলায় কথা বলতে দেখে অলি হেসে ফেলল। ও গলা খাকারি দিয়ে বলল, শোনো বাচ্চা, কাউকে পছন্দ হওয়ার আগে 3টা বিষয় ভাববে। প্রথমটা হচ্ছে তোমার কি বিয়ে করার মতো বয়স হয়েছে, অথবা বিয়ে করে যাকে নিয়ে আসবে তার সমস্ত খায়েশ পূরণ করার সামর্থ্য কি তোমার হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে সেই মেয়েও কি তোমাকে পছন্দ করে নাকি তোমার আচরণে বিরক্ত বোধ করে। আর সর্বশেষ হচ্ছে যাকে পছন্দ করছো তাকে মেনে নিতে তোমার পরিবারের কোনো আপত্তি থাকবে না তো। এখন ভেবে দেখো তুমি। শোভন মাথা চুলকাতে লাগলো। অলিভ শু নাচিয়ে ওকে উত্তর দিতে তাগদা দিল। ক্ষণকাল চিন্তা ভাবনা করে শোভন বলল, অলি ভাইয়া আমার তো 3টা জিনিসই নেই, এখন আমার কি হবে? নেগেটিভ মার্ক নিয়ে ফেল করলাম। অলি ওর কথায় হেসে ফেলল। ও শোভনের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, বড় হও, বড় হওয়ার পরও যদি মনে হয় যে চিতাকে তোমার পছন্দ, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমি নিজ দায়িত্বে তোমাকে এখানে নিয়ে এসে চিতাকে পটানোর উপায় বলে দিব। শোভন অত্যাধিক খুশি হয়ে গেল। তবে অলি ওর খুশি বেশিক্ষণ স্থায়ী হতে না দিয়ে বলল, তবে এখন ওর থেকে 100 হাত দূরে থাকবে, এমনভাবে ওর থেকে দূরত্ব বজায় রাখবে যেন ও আগুনের গোলা আর তুমি তুলা। কাছাকাছি গেলেই পুড়ে ছাই, বুঝেছ?
যদি না করো তাহলে ডেংটো হয়ে কান ধরে উঠবস করার জন্য প্রস্তুত হও। তোমাকে অগ্রিম শুভেচ্ছা। লুসাইরা প্রায় বিভিন্ন উৎসব পালন করে। আজও একটা উৎসব পালন করছে। সন্ধ্যার পর সূর্য হারিয়ে গিয়ে পুরো আকাশটা তারায় তারায় রটে গেছে। সেই সাথে জমিনে অনেকগুলো কাঠ একসাথে করে আগুন জ্বালানো হয়েছে। সেই আগুনের চারপাশে গোল করে অনেক মানুষ বসে আছে। ওদের সামনে কয়েকজন আদিবাসী রঙিন পোশাক পরে অদ্ভুত ভঙ্গিতে নৃত্য করছে, যা দেখতে খুব একটা খারাপ লাগছে না। অনন্যা ক্যামেরা বের করে সেগুলোর ছবি তুলছে। ও ছবি তোলার মাঝে হঠাৎ অলির মুখোমুখি হলো। ওকে দেখতেই অলি কিছু বলার জন্য উসখুস করতে লাগলো। অনন্যা ওর দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত জায়গা প্রস্থান করলো। অনেকক্ষণ থেকে অনন্যা দেখছে অলি ওর আশেপাশে ঘুরঘুর করছে। অনন্যা পিছু ঘুরে এক পলক অলির দিকে তাকালো। তাকানোর সাথে সাথে অলির সাথে ওর চোখাচোখি হয়ে গেল এবং এই সুযোগে অলি ওর দিকে এগিয়ে আসতে ধরলে অনন্যা চটজলদি চোখ ঘুরিয়ে নিয়ে গটগট পায়ে কিছু মানুষের ভিড়ে লুকিয়ে পড়ল। অলি ওকে হারিয়ে যেতে দেখে আহামক হয়ে গেল। মাথা চুলকাতে চুলকাতে আশেপাশে তাকাতে লাগলো। ওর অবস্থা দেখে অনন্যা ফিক করে হেসে ফেলল। হঠাৎ হুশ হতেই ও হাসি বন্ধ করে ফেলল। তারপর বিড়বিড় করে বলল, এই ছেলে আমার পিছে পড়েছে কেন? আবারও দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলবে না তো? দেশটা রসাতলে চলে গেল। একদম অলির ভঙ্গিতে কথাটা বলে অনন্যা মুখে হাত রেখে হেসে ফেলল। ক্ষণকাল বাদে হুশ হতেই ও আবারও নিজেকে শাসাতে শাসাতে বলল, হাসছিস কেন? এটা হাসার মতো কথা? তোর উচিত এই রাম ছাগলের বাবার মাথা ফাটিয়ে দেয়া। কথা মতো অনন্যা আর হাসল না। মুখটা যথাসম্ভব গম্ভীর করার চেষ্টা করলো। তারপর মানুষের ফাঁক থেকে ওকে ঝুঁকে দিয়ে অলিকে খুঁজতে লাগলো, কিন্তু অলিকে কোথাও দেখা যাচ্ছে না। গেল কোথায়? এমন সময় হঠাৎ কেউ একজন ওর পেছনে গলা খাকারি দিল। অনন্যা সেদিকে পাত্তা না দিয়ে অলিকে খুঁজতে লাগলো। পেছন থেকে আবারও গলা খাকারির শব্দ আসলো। এভাবে পরপর কয়েকবার গলা খাকারি দিল কেউ। শেষে অনন্যা বিরক্ত হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল, মুখে কফ জমে থাকলে সেটা ফেলে দিন, তবুও দয়া করে এমন ঘ্যাতর ঘ্যাতর করবেন না। পেছন থেকে আর একবারও গলা খাকারির শব্দ শোনা গেল না। এতে করে অনন্যার সুস্থে নিঃশ্বাস ফেলে অলিকে খুঁজতে আরম্ভ করলো। একটু পর ওর মতো করে আরো একজন ঝুঁকে বলতে লাগলো, কাউকে খুঁজছেন? অনন্যা ঘুরের মধ্য থেকে বলল, হ্যাঁ, কোথায় যে গেল বুঝতে পারছি না। চলুন একসাথে খুঁজি। ছেলে না মেয়ে? অনন্যা উত্তর দিতে যাবে তার আগে ভ্রু কুচকে কিছু বোঝার চেষ্টা করলো। অতঃপর পাশ ফিরে পেপসোডেন্টের অ্যাড মার্কে হাসি দেখে ওর পেলে চমকে উঠল। ওর চমকানি দেখে অলি খানিকটা হতবাক হয়ে গেল। ও নিজেকে সামনে নিয়ে বলল, অ্যানি, সমস্যা? অনন্যার বুক এখনো ধরাস ধরাস করছে। কোনো কথা বলল না ও। তবে একটু পর অলি বলল, কাকে খুঁজছেন বলুন, আমি 1 সেকেন্ডে খুঁজে দিচ্ছি। অনন্যা আমতা আমতা করে বলল, কাউকে না, কথা বলতে চাচ্ছি না আমি। কিন্তু আমি কথা বলতে চাচ্ছি। অনন্যা গম্ভীর গলায় বলল, খবরদার, যদি ভাত খাওয়া নিয়ে কিছু বলেছেন তো সত্যি বলছি আমার ক্যামেরা দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিব। অলি ব্যস্ত গলায় বলতে লাগলো, তবা তবা, আমি এমন কাজ ভুল করেও করব না। আসলে আমি আপনাকে বিরক্ত করার জন্য মাপ চাইতে এসেছি। অনন্যার মেজাজ নিয়ন্ত্রণে এলো। ও স্বাভাবিক গলায় বলল, যাক, আক্কেল হয়েছে তাহলে। ঠিক আছে, মাফ করে দিলাম, যান এখন। অলি গেল না, বরং ইতস্তত করতে লাগলো। ওকে যেতে না দেখে অনন্যা কপাল কুঁচকে বলল, আশ্চর্য, আপনি যাচ্ছেন না কেন? অলি মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে বলতে লাগলো, আসলে রিসর্টে বল ছোড়ার ব্যাপার নিয়েও আমি ভুল করেছিলাম। অনন্যা এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল। এবার ও অলির দিকে তাকালো। ওকে তাকাতে দেখে অলি আরো বেশি ইতস্তত করতে লাগলো। অনন্যা কাট কাট গলায় বলল, আপনি কি বলতে চাচ্ছেন? ওই যে বলটা শোভন ছুঁড়েছিল, কিন্তু আমি দোষ দিয়েছি আপনাকে। প্লিজ তার জন্য মাফ করে দিন। আচ্ছা, দিলাম মাফ করে, কিন্তু ভবিষ্যতে একটু দোষ দেওয়ার আগে 100 বার ভাববেন। সত্যি মাফ করে দিয়েছেন তো? এটা কিন্তু অনেক বড় ভুল করেছি আমি। এত সহজে মাফ করে দিলেন? আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে মাফ করেছেন। অনন্যা আহামক হয়ে বলল, হায় আল্লাহ, আমি কি এখন আপনার গালে চড় মেরে বলবো যা ভাই মাফ করে দিয়েছি, নাকি আপনি 100 বার মাফ চাওয়ার পর আমি মাফ করলে বিশ্বাস করবেন? অলি গভীর মনোযোগে কিছু চিন্তা করলো। তারপর গানে গানে গলায় বলল, দুটো অপশনই আমার মনে ধরেছে, তবে দ্বিতীয়টা বেশি ভালো। প্রথমটায় ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। আমি আবার ব্যথা পেলে
কিছু খেতে পারি না। অনন্যা হতভম্ব হয়ে গেল। ও তার ছেলের হাসি হেসে মনে মনে বলল, এ ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো। কথায় কথায় ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করে, মাফ না পেলে ভাত খাবো না, ব্যথা পেলে ভাত খাবো না, ব্লা ব্লা ব্লা। ওকে বিড়বিড় করতে দেখে অলি ভীত চোখে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো। মাফ করেননি তাই না? অনন্যা বাজ খাই গলায় বলে উঠল, মাফ করেছি রে ভাই, আপনি যান। অলি তবু গেল না। ও মিনমিন গলায় বলল, আরও একটা মাফ চাওয়ার বাকি আছে। কি আশ্চর্য, আপনি দিনে কত হাজার পাপ করেছেন বলুন তো? আবার কেন যেন মনে হচ্ছে আপনি ইবলিশ শয়তানের থেকেও মাফ চান। রাতের আকাশে বিরাট একটা চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় প্রকৃতিটা রহস্যময় সৌন্দর্য ধারণ করেছে। আদিবাসীদের সেই অদ্ভুত নৃত্য এখনো চলমান রয়েছে। অনন্যা অলির শেষ মাফটা না শুনে চলে এসেছে। ছেলেদের সাথে বেশি কথা বলতে ওর বিরক্ত লাগে, তবু আজ একটু বেশি কথা বলে ফেলেছে, তাই ওর ভালো লাগছে না। ও নিজের মন খারাপকে সাইডে রেখে সামনে নৃত্য দেখতে লাগলো। একক মানুষের একক ধরন আনন্দ উদযাপন করার। কতটা হাসি খুশি লাগছে নৃত্যশিল্পীদের, যেন এটা করতে পেরে ওরা মহা খুশি। অনন্যা তাদের সেই খুশিকে ক্যামেরা বন্দি করে ফেললো। এমন সময় আলমগীর প্রামাণিক উঠে গিয়ে নিজেও নাচার চেষ্টা করতে লাগলেন, কিন্তু উনি নাচের তাল মেলাতে পারছেন না, উল্টো জগা খিচুড়ি বানিয়ে ফেলছেন। তা দেখে অনন্যার হাসি পেলেও আর মেজাজও খারাপ হলো। ও আলমগীর প্রামাণিককে উদ্দেশ্য করে বলল, এই যে বুড়ো, হাড় হাড্ডি সব খুলে আসবে, শেষ বয়সে এসে মনের রং লেগেছে। আলমগীর প্রামাণিক শুনেও না শোনার ভান করতে লাগলেন। অনন্যা কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় নিজের জায়গায় ফিরে গেল। ও জানে আলমগীর প্রামাণিক এখন কারো কথা শুনবেন না, তবে লোক সমাগমে হাসির রোল পড়ে গেল। আর সেই হাসির কারণ যে আলমগীর প্রামাণিকের অদ্ভুত নৃত্য, যেটা বলার প্রয়োজন রাখে না। অন্যদের বলে কি লাভ, অনন্যা নিজেও হেসে ফেলেছে। অন্যদিকে অলি চুপচাপ বসে আছে। অবশ্য মাঝে মাঝে আলমগীর প্রামাণিকের নাচ দেখছে, মুখে হাসিও ফুটে আছে, কিন্তু মস্তিষ্কের মধ্যেও অনন্যা বাস করছে। ওর মনে হচ্ছে অনন্যা ওকে মাফ করেনি। এই মেয়েটাকেও হয়তো একটু বেশি বিরক্ত করে ফেলেছে, আবার মাফ চাইতে গেলেও বিরক্ত হবে। তাই অলি ভীষণ চিন্তিত। অলির পাশে বিল্টু আর মাহি বসে আছে। ওরা বেশ উপভোগ করছে উৎসবটা। ওদের উপভোগের মাঝে একটা আদিবাসী মেয়ে এসে মাহির সামনে দাঁড়ালো। মাহি উৎসব দেখা বাদ দিয়ে মেয়েটার দিকে তাকালো। মাহি তাকাতেই মেয়েটা মিষ্টি করে হাসলো। সেই হাসি দেখে মাহি ঢুক গিল। এই মেয়ের মতলব কি? মেয়েটা অনেক রূপবতী। সেই রূপবতী চেহারায় যখন হাসি ফুটে, তখন সেই রূপ যেন মাত্রা ছাড়িয়ে যায়। তবু মাহি মুগ্ধ হতে পারছে না। মেয়েটা নিজের নীরবতা ভেঙে আবারও মিষ্টি করে হেসে বলল, চলুন নাচি। মাহি হড়বড় করে বলল, আমি নাচতে পারি না। সমস্যা নেই, আসুন আমি শিখিয়ে দিচ্ছি। থাক, লাগবে না, আমি এমনিতেই ঠিক আছে। একটা মেয়ের আবদার পূরণ করবেন না? মেয়েদের না বলতে নেই, এটা কি জানেন? জানতাম না, তবে জানলে না এর জায়গায় নো বলতাম। মেয়েটা হাঁকচুকে গেল। কোনো ছেলে ওর সাথে পূর্বে এমন আচরণ করেনি। সবাই ওর আশেপাশে থাকার চেষ্টা করে, অথচ এই ছেলে পাত্তাই দিচ্ছে না। মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহির শান্ত গলায় বলল, প্লিজ যান, আমি আপনার প্রস্তাব নাকচ করার জন্য দুঃখিত। মেয়েটা চরম হতাশা নিয়ে ফিরে গেল। ও চলে যেতে মাহি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অলি ওর অবস্থা দেখে হেসে ফেলে বলল, কিরে মাহি, তোর হৃদয় রমণীগুলো তাণ্ডব শুরু করে দিয়েছিল নাকি? মাহি ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল, বাজে কথা বলবি না তো, তুই ভালো করেই জানিস মেয়েদের থেকে আমি দূরে থাকি। অলি আবারও হেসে ফেললো, কিছু বলল না। মাহি অলির হাত নিয়ে নিজের বুকে নিয়ে বলল, দেখেছিস কিভাবে লাফাচ্ছে? আমি তো ভাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম। অলির মুখে এখনো হাসি। ওর হাসির দিকে তাকিয়ে মাহির গা জ্বলে গেল। ও কাটকাট গলায় বলল, একদম হাসবি না, হেসে প্রমাণ করার চেষ্টা করিস না যে আমি একটা প্লে বয়, তাই না? হুম, আমি হাসছি এই ভেবে যে তুই জোর বাঁচায় বেঁচে গেছিস। মাহি ভ্রুকুচকে বলল, মানে? তুই যদি মেয়েটার সাথে নাচতে যেতি, তাহলে বাকিরা, মেয়েটার পরিবারের লোক অন্য কিছু ভেবে বসতো আর তোদের বিয়ে দিয়ে দিত। মাহি আটকে উঠে বলল, ও মাই আল্লাহ। অলির মুখের হাসি আরো প্রসারিত হলো। ও হাসতে হাসতে বলল, মেয়েটা হয়তো পছন্দ করে ফেলেছিল, তুই এভাবে রিজেক্ট করে দিলি। রূপবতী মেয়েদের এইভাবে প্রত্যাখ্যান করা ভালো কথা নয়। তাহলে তুই করেছিস কেন? তোকেও তো লিলি ব্যতীত এই আদিবাসী গ্রামের কিছু মেয়ে পছন্দ করতো, তুইও তো তাদের প্রত্যাখ্যান করে দিয়েছিস।
বলে জবাব দিল না, সামান্য হাসলো। মাহি ওর হাসির দিকে তাকিয়ে বলল, বাহ, তোর ছাগল মানুষ আর আমার ছাগল ছাগল। তোর ছাগলের ভালোবাসার অনুভূতি আছে আর আমার ছাগল গাদা। অলি জোরে হেসে ফেলে বলল, সালা, উপমা দিবি তো দে। এমন উদ্ভট ব্যাখ্যা কে দিতে বলেছিল? আমি কখন বললাম যে আমার ছাগল মানুষ? তবে হ্যাঁ, এটা ঠিক, আমার ছাগলের ইটিস পিটিস করার গুণ রয়েছে। ওই একই হলো, তোর বেলায় দোষ নেই আর আমার বেলায় দোষ। এটা তো ঠিক না অলি। তুই এখনো মাপ চাচ্ছিস না কেন আমার থেকে? বিল্টু ওদের দুজনের কথার মাঝে বলে উঠল, হাই আল্লাহ, তোমার এত বাচাল কেন তোমরা? সামনে একটা উৎসব হচ্ছে, মনোযোগ দিয়ে দেখতে দাও তো। বিল্টুর বড় মানুষের মতো কথা শুনে ওরা দুই বন্ধু হেসে ফেললো। মাহি ওর মাথায় চাটি মেরে বলল, ওরে আমার উৎসব প্রেমীরে, কাকে যেন ভালোবাসি টালোবাসি কথা বলেছিলি। বিল্টুর মুখটা খানিকটা লজ্জিত আর খানিকটা গম্ভীর হয়ে গেল। ও থামথামে গলায় বলল, এমনি একটা কথা বলবে না, এসব মিথ্যা। অলি আর মাহি একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ওদের হাসি দেখে বিল্টুর গম্ভীর মুখ আরো গম্ভীর হয়ে গেল। ও রেগে গিয়ে অলি আর মাহিকে মারতে লাগলো, কিন্তু এসব মার একটু গায়ে লাগছে না ওদের। ওরা এই মারে আরো মজা পেয়ে বলতে লাগলো, আজকালকার পোটলা পটলিরা সীমা ছাড়িয়ে যাচ্ছে। ভালোবাসা বানান পারিস? উৎসব কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কয়েকজন এখনও আগুনের পাশে বসে আছে, তবে অনন্যা নেই। ও নিজের দাদুকে সঙ্গে করে নিয়ে এসে নামাজ পড়তে গেছে। এখানে ছোটটা বসে আছে। পিকু এতক্ষণ খুব মজা করে নৃত্য দেখছিল, শেষ হয়ে যাওয়ায় ও কিছুটা হতাশ হয়েছে। নিজের হতাশা ভাব কাটানোর জন্য ও হেনিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু একটা প্রশ্ন করি? হেনিন হাসি মুখে বলল, নিঃসন্দেহে করো। তুমি তোমার বউকে চেনো? হেনিন আহাম্মক হয়ে গেল। ও ক্ষণকাল তবদা খেয়ে বসে থাকার পর বলল, ছেলেদের বউ হয়, মেয়েদের হয় না। হয় না কেন? মেয়েদের কেন বউ হয় না? কারণ মেয়েদের স্বামী হয়। ছেলেদের যেমন বউ, মেয়েদের তেমন স্বামী। বুঝেছ? পিকু মাথা উপর নিচ করে বলল, বুঝেছি। তাহলে বলো, তুমি তোমার স্বামীকে চেনো? হেনিন হেসে ফেলে বলল, না, চিনি না। পিকু মুখে কপট রাগের আভা এনে বলল, তুমি তোমার স্বামীকে চেনো না? ছি, যাও, তোমার সাথে ও ব্রেকআপ। কথাটা বলে পিকু ওর পাশ থেকে উঠে শুভন আর সানার দিকে চলে গেল। ওরা দুজন আবারও মারামারি শুরু করেছে। শুভন সানার গাল টেনে ছিঁড়ে দেওয়ার উপক্রম, আর সানা শুভনের চুল ছিঁড়ে দেওয়ার উপক্রম। আশেপাশে ওদের বাবা মা নেই, তাই ওরা এসব করার সুযোগ পেয়েছে। ওনারাও নামাজ পড়তে গিয়েছেন। শুভন সানা একটু আগে নামাজ পড়েছে। ওদের এই উৎসবটা খুব একটা ভালো লাগেনি, তাই এখানে ছিল না ওরা দু ভাই বোন। যাক সে কথা। পিকু ওদের দুইজনকে আবারও মারামারি করতে দেখে ভ্রু কুচকে ফেলল। অতঃপর কিছু একটা ভেবেও ছুটে গিয়ে শুভন আর সানাকে পর্যায়ক্রমে কামড়ে ধরল। ওর কামড়ে শুভন আর সানা ব্যথায় আর্তনাদ করে উঠল। বলতে আপত্তি নেই, ওরা দুজন শত মারামারি করলেও ব্যথা পায় না, অথচ অন্য কেউ সামান্য একটা টোকা দিলেও ব্যথায় লাফাতে শুরু করে। শুভন আর সানা অত্যন্ত রাগত স্বরে একের সাথে বলল, কামড়ালি কেন? তুই কি কুত্তা? পিকু খিক খিক করে হাসতে লাগলো। ওর ভীষণ মজা লাগছে ওদের দুজনের ঝগড়া থামাতে পেরে। অবস্থা খারাপ দেখে হেনিন ওদের দিকে এগিয়ে আসলো। ও চিন্তিত গলায় বলতে লাগলো, ঠিক আছো তোমরা? শুভন তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ও তখনের পর থেকে হেনিনকে আর বিরক্ত করেনি নিজের পেপসুডেন্ট মার্কা হাসি দেখিয়ে। সানা নিজেকে সামলে বলতে লাগলো, ঠিক আছে চিতা, তুমি বসো। হেনিন চিন্তিত মুখে ওদের পাশে বসে পড়লো। এই ভাই বোনগুলো ভীষণ অদ্ভুত, আবার অনেক ভালো। যদিও শোভনের মধ্যে ভালো কিছু এখনো দেখেনি ও। কয়েক মিনিট লাগলো পরিস্থিতি স্বাভাবিক হতে। পিকু নিজের খিক হাসি বন্ধ করে গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া, আপু শোনো। কি? আপু, তুমি তোমার স্বামীকে চেনো? সানা ভ্রু কুচকে বলল, আমার স্বামীকে চেনার বয়স হয়নি, বয়স হলে বলবো। কেন বয়স হয়নি? তোমার সাথে ও ব্রেকআপ? সানা স্বাভাবিকভাবে বসে থাকলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। পিকুর এসব ঢঙের আলাপের সাথেও বেশ পরিচিত। পিকু বোনের থেকে নজর সরিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, ইয়ার ভাইয়া, তোমার পালা। তুমি তোমার বউকে চেনো? শুভন অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, চিনি। পিকু অসম্ভব খুশি হয়ে ভাইয়ের কোলে ঝাঁপিয়ে পড়ে ওর গলা জড়িয়ে ধরে বলল, তুমি ভালো, তোমার সাথে ব্রেকআপ করবো না।
সানা কপাল কুঁচকে ওদের দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাই তুলতে তুলতে বলল, জিনিস ভালো কথা, কিন্তু তোর বউ তোকে ধোকা দিয়ে অন্য কাউকে বিয়ে যেন না করে। শোভন অন্যদিকে তাকিয়ে বলল, আশা করি করবে না। হেনিন এক পলক শোভনের দিকে তাকালো, পর মুহূর্তে চোখ সরিয়ে নিল। শোভন একবারের জন্য হেনিনের দিকে তাকায়নি, যেটায় হেনিন অনেক স্বস্তি পেয়েছে। যাক, ছেলেটা হয়তো তার ব্রেইন খুঁজে পেয়েছে, নয়তো কি যে ঝামেলা হতো। একটু পর অনন্যা ওদের পাশে এসে বসে পড়ল। একে অপরের দিকে তাকিয়ে ওরা সামান্য হাসলো, তারপর চুপচাপ আগুনের শিখার দিকে তাকিয়ে থাকলো। হেনিন নিজের অভ্যাস মতো অনন্যার দিকে তাকালো। আগুনের লালচে আলো মুখে এসে পড়ায় অনন্যাকে মনে হচ্ছে আগুন কন্যা। হেনিন বেশ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আপু তোমাকে একটা কথা বলি। বলো। তুমি না দেখতে অনেক সুন্দর। অনন্যা দীর্ঘশ্বাস ফেলল। এসব কথা ওর জীবনে খুব কম শুনেছে। পরিবারের লোক ছাড়া এই প্রথম কেউ এমন কথা বলল। এত খুশি হলো না অখুশি হলো সেটা বোঝা গেল না। একটু পর হেনিন বলল, আর একটা প্রশ্ন করি। করো। তোমরা তো দিনে 5 বার তোমাদের সৃষ্টিকর্তার প্রার্থনা করো। 5 বার নামাজ পড়ি। বিরক্ত লাগে না? মানে বলতে চাচ্ছি, বারবার করতে নিশ্চয়ই বিরক্ত লাগে। অনন্যা সামান্য হেসে বলল, মোটেও বিরক্ত লাগে না, বরং না পড়তে পারলে মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়, যে অস্থিরতা নামাজ না পড়া পর্যন্ত কমে না। নামাজ পড়লে যে প্রশান্তিটা পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় না। অনন্যার কথা শেষ হওয়ার সাথে সাথে শোভন আর সানা বলে উঠল, একদম মনের কথা বলেছ আপু। হেনিন মুচকি হাসলো। পিকু শোভনের গলা জড়িয়ে ধরে সবার কথা শুনছিল। এবার ও অনন্যাকে উদ্দেশ্য করে বলল, আমার একটা প্রশ্ন আছে। করো করো। তুমি কেন বাদ থাকবে? তুমি তোমার স্বামীকে চেনো? অনন্যা ভেবেছিল কঠিন কোনো প্রশ্ন করবে, কিন্তু এটা শুনেও আহাম্মক হয়ে গেল। নিজের হতভম্ব ভাব কাটিয়ে ও বলল, না, চিনি না। তোমার সাথেও ব্রেকআপ? তুমি আমার সাথে কথা বলবে না? অনন্যা অদ্ভুত দৃষ্টিতে পিকুর দিকে তাকিয়ে থাকলো, অতঃপর কাট কাট গলায় বলল, তুমি তোমার স্বামীকে চেনো? হ্যাঁ চিনি, বিট্টু ভাই আমার স্বামী। আদিবাসী গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। সকলে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিল। হেনিনের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ভিন্ন ভিন্ন মানুষের সাথে পরিচিত হতে ওর ভীষণ ভালো লাগে। তার উপর মানুষগুলো যদি এমন মিশুক হয় তাহলে তো কথাই নেই। অনন্যা হেনিনের পাশে গিয়ে দাঁড়ালো, তারপর ওর হাতের একটা ব্রেসলেট বের করে বলল, তোমার হাতটা দাও দেখি। হেনিন। হেনিন হাত বাড়িয়ে দিল। অনন্যা ওর হাতে ব্রেসলেটটা পরিয়ে দিতে দিতে বলল, এটা আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস, এতই পছন্দ যে কাউকে স্পর্শ পর্যন্ত করতে দিতাম না, কিন্তু আজ পুরোপুরি তোমাকে দিয়ে দিলাম। পছন্দের জিনিস পছন্দের মানুষের কাছেই থাকা উচিত। হেনিনের চোখ ছলছল করে উঠল। ও অনন্যাকে জড়িয়ে ধরে বলল, তুমি অনেক ভালো আপু। দেখবে অনেক ভালো একটা ছেলের সাথে তোমার বিয়ে হবে, তারপর তোমার আর কোনো দুঃখই থাকবে না। অনন্যা মলিনভাবে হাসলো। এই কথাটার জবাব দিতে ওর একদম ইচ্ছে করছে না। ও হেনিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্না করো না, আমি আবার আসবো তোমার সাথে দেখা করতে, আমাকে ভুলে যেও না। হেনিন মাথা ডানে বায়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোমাকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর ওরা আলাদা হলো। হেনিন চোখের পানিটুকু মুছে নিল, হাতের ব্রেসলেটটার দিকে তাকিয়ে মুচকি হাসলো, অতঃপর বলল, আপু শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। আঙ্গা নাকনো নামনিকা। অনন্যা হাঁক চুকে গেল। ও আবার গলায় বলল, এ কথার মানে কি হেনিন? আমি বুঝলাম না। হেনিন অনন্যার কথার জবাব না দিয়ে সামনে হাসতে থাকা অলির দিকে তাকালো। হেনিনের মনে কাল রাত থেকে কিছু একটা চলছিল। ও অলির থেকে নজর সরিয়ে অনন্যার দিকে তাকিয়ে রহস্যময় ভাবে হেসে বলল, অলি ভাইয়ার থেকে জেনে নিও, ভাইয়া আমাদের ভাষা টুকটাক বলতে পারে। আচ্ছা, বিদায়। বলে হেনিন পিকুদের দিকে চলে গেল। ওদিকে অনন্যা হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে হেনিনের বলা কথাটা আওড়াতে লাগলো, যেন ভুলে না যায়। ওর মুখস্থ করার সময় হেনিন পিকুর সাথে কথা বলতে লাগলো। পিকু ঠুটুলতে বলল, যদিও তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, কিন্তু এখন তুমি কথা বলতে পারো। হেনিন সামান্য হেসে বলল, আমাকে ছেড়ে চলে যাবে?
তুমি তো একবারও থাকতে বলনি, তাহলে থাকবো কেন? আমি বললেও থাকতে না, তাই বলিনি। তোমার সাথে মনে হয় না আর দেখা হবে। পিকু হঠাৎ কাঁদতে শুরু করলো। এতে করে হেনিনের মনটাও খারাপ হয়ে গেল। পিকুর মা এসে ওর কান্না থামানোর চেষ্টা করতে লাগলেন। এর সময় সানা আর শোভন সেখানে উপস্থিত হলো। হেনিন সানাকে দেখে মুচকি হাসলো। প্রত্যুত্তরে সানাও মুচকি হাসলো। তবে না শোভন ওর দিকে তাকালো আর না হেনিন শোভনের দিকে তাকালো। কথা বলা তো দূরের কথা। সানা মুচকি হেসে বলতে লাগলো, তোমার কথা অনেক মনে পড়বে চিতা। তুমি বোনের চিতার মতন হিংস্র নয়, বরং খুব মিষ্টি একটা মেয়ে। হেনিন হেসে হেসে বলল, তুমিও অনেক কিউট। তবে তোমাদের মারারির ব্যাপারটা আমি এখনো ধরতে পারিনি। এই প্রথমবার শোভন হেসে ফেলল। তবে অন্যদিকে তাকিয়ে সানাও হাসলো ও হেসে হেসে বলল, এটা আমাদের গোপন বিষয়, আমরা ব্যতীত এটা কেউ বুঝবে না। না বুঝাই ভালো। তবে হ্যাঁ, মারামারি করতে করতে মেরে টেরে যেও না আবার। আবারও দু ভাই বোন হেসে ফেলল। হেনিন আরও কিছু সময় সানার সাথে কথা বলে ওদের থেকে বিদায় নিল। এই পুরো সময়ে একবারের জন্য শোভন ওর দিকে তাকায়নি। তবে হেনিন যখন চলে গেল তখনও এক দৃষ্টিতে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। ওর চোখ দুটো হঠাৎ করে ছল ছল করে উঠল। তা দেখে সানা ওর গালে ফটাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, ঢং করিস না। ওলি সব বন্দোবস্ত করে ফেলেছে, এবার রিসোর্টে ফেরার পালা। মাহি ওকে হাতে হাতে সাহায্য করেছে। কাজ শেষে মাহি বলতে লাগলো, কিরে বিল্টুকে দেখছি না যে ও আবার পিকুর আশেপাশে ঘুরঘুর করছে না তো? ওই লেদা বাচ্চাকে নিয়ে আর পারা গেল না স্যার। বিল্টু বড় একটা ব্যাগের পেছন থেকে বেরিয়ে রাগত স্বরে বলতে লাগলো, চোখ থাকতেও সেটা ব্যবহার করো না কেন? তখন থেকে আমি এখানেই আছি, আমার কোনো ঠেকা পড়েনি ওই মেয়ের সাথে দেখা করতে যাওয়ার। মাহি খানিকটা থতমত খেয়ে গেল। তবু গলা খাকড়ে দিয়ে নিজের প্রেস্টিজ বজায় রাখার চেষ্টা করলো। ও বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ বুঝেছিস, সেই জন্যই তো প্রেম করার কথা বলছিস। স্যার স্যার। বিল্টু কটমট দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে গিয়ে ওকে পটাপট মারতে লাগলো। মাহি হাসতে হাসতে বলল, ওরে বাবা, সত্যি কথা বলাই কি রাগ। চুপ করো মাহি ভাইয়া, তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি বানান কর দেখি। বিল্টু মারা থামিয়ে দিল। এমন ভাব দেখালো যে তোমাকে আমি পরে দেখে নেব, তবে তেমনটা না। আসলে ও বাড়াবাড়ি বানান করতে পারে না, তাই রাগ দেখিয়ে বানানের বিষয়টা ঢাকার চেষ্টা করলো। ওদের অবস্থা দেখে অলি মুচুর মুচুর করে হাসতেছিল। এবারও গলা খাকরে দিয়ে বলতে লাগলো, মাহি ওর সাথে এমন করবি না। তবে বিল্টু শোন, একটা বিষয় তোকে মাথায় রাখতে হবে। বউয়ের কোনো জিনিস লাগবে কিনা সেটা তো তোকেই দেখতে হবে, তাই না? যা একটু খোঁজ নিয়ে আয়। অলি গম্ভীর গলায় কথাগুলো বলল। ওর কথা শুনে মাহি পেটে হাত রেখে জোরে জোরে হাসতে লাগলো। অলি এবার হেসে ফেলল। ওদের দুজনের হাসির দিকে অগ্নি দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিল্টু ওদের দুজনকে পালা করে মারতে লাগলো। মার খাওয়া অবস্থাতেও ওরা হাসতে লাগলো। এক পর্যায়ে হাসি থামিয়ে অলি বলতে লাগলো, হয়েছে, আর মারিস না, আর বলবো না। বিল্টু ওদেরকে আর মারলো না, তবে এখনও কঠিন দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। আর মাঝে হেনিন ওখানে চলে আসলো। ও উৎসাহী গলায় বলতে লাগলো, কি করছো তোমরা? অলি ওর দিকে তাকিয়ে বলল, এই তোরে চিতা সব গুছিয়ে নিলাম, এখন যেতে হবে। আবার কখন আসবে? আমার তো আসা যাওয়া লেগেই থাকে, কয়েকদিনের মধ্যেই আবার দেখা হবে। তোর তো এখন প্রিয় মানুষের অভাব নেই, ওদের থেকে বিদায় নিয়েছিস। ভালো। অলি ভাইয়া শোনো। অলি শোনাচ্ছি বলল, কি? এদিকে আসো। হেনিন ইশারায় ওকে নিজের কাছে ডাকলো। অলি কাছে কাছে আসতেই হেনিন হাতের ইশারায় ওর কান নামিয়ে আনতে বলল। ইশারা মতো অলি হেনিনের মুখের কাছে কান নিয়ে গেল। হেনিন ফিস ফিস করে বলতে লাগলো, তোমার ধারা মনে হয় না বউ খোঁজা সম্ভব হবে, তাই আমি একটা খুঁজেছি। লালকুমারীর সাথে তোমাকে অসম্ভব সুন্দর মানায়, আর বিয়ে হলে নির্দ্বিধায় মাপও চাইতে পারবে, তখন আর ভাত না খেয়ে থাকতে হবে না। কথাগুলো বলা শেষ করে হেনিন সোজা হয়ে দাঁড়িয়ে হাসি হাসি মুখে অলির দিকে তাকিয়ে থাকলো। অলি হতভম্ব হয়ে গেছে, এমন কথা শুনবে সেটাও ভাবতেও পারেনি। হেনিন আবারও বলতে লাগলো, হারিয়ে যেতে দিও না, নিজের সাথে আটকে রেখো, এমন আর খুঁজেও পাবে না। বলি হেনিন এক ছুটে জায়গা ত্যাগ করলো। বলি এখনো হতভম্ব মুখে দাঁড়িয়ে আছে। মাহি ওর দিকে এগিয়ে গিয়ে এসে ভ্রু কুচকে বলল,
কি হারিয়ে যাওয়ার কথা বলছিলি চিতা? অলি নিশ্চুপ। মাহি আরও একবার প্রশ্নটা করলো। এবারেও কোনো উত্তর নেই। মাহি এবার ওর মাথায় একটা থাপ্পড় মেরে বলল, কিরে গাদা, কথা বলিস না কেন? অলি ধ্যান থেকে বেরিয়ে এসে বলল, শালা, আমি কি তোর শুনতে চেয়েছি? চিতা কি বলেছিল? অলি ইতস্তত করে বলল, কিছু না। মাহি সন্দেহজনক দৃষ্টিতে ওর দিকে তাকালো। তা দেখে অলি গলা খাকারি দিয়ে বলল, কি শুরু করেছিস বলতো? চল, আমাদের যাত্রা শুরু করতে হবে, পিছন পিছন আয়। অলি সবাইকে নিয়ে রিসোর্টের অভিমুখে যাত্রা আরম্ভ করলো। সকালে খানিকটা মন খারাপের সাথে হাঁটতে লাগলো। রিসোর্টে পৌঁছলেই ওদের ভ্রমণের রীতি ঘটবে। আবারও ফিরে যেতে হবে বোরিং দৈনন্দিন জীবনে। তবু যেতে তো হবেই। জীবনে বাঁচার তাগিদে অপ্রিয় অনেক জিনিস সহ্য করতে হয়। অনন্যা পিকুর মায়ের সাথে হাঁটছে। পিকু অবশ্য ওদের সাথে নেই, ও আছে অলির কাছে। আবার কোনো উদ্ভট প্রশ্ন করা যায় কিনা নিশ্চয়ই সেই ফোন দিয়ে আসছে। যাক সে কথা। অনন্যা হাঁটার পাশাপাশি পিকুর মায়ের দিকে তাকাতে লাগলো। ভদ্র মহিলা বেশ রূপবতী। বাচ্চা তিনটাও ওনার মতোই হয়েছে। তাদেরকে রূপবতী পরিবারের অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে। পিকুর মা একসময় বলে উঠলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।